নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের লেখা একটি শিক্ষণীয় গল্প নিয়ে। তো চলুন শুরু করা যাক। গল্পটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও, যাতে আরও ভালো ভালো গল্প তোমরা শুনতে পারো। আর শেয়ার করো তোমাদের কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে। তো চলো শুরু করা যাক। মাস্টার্স কমপ্লিট করে বয়স তখন 22-এর ঘর পেরিয়েছে। আমাকে দেখতে এলেন মধ্যবয়স্কা এক ভদ্রমহিলা, নাম ইলা চৌধুরী। পাত্র ওনারই ছেলে, ব্যাংকে চাকরি করেন। প্রথমেই জিজ্ঞেস করে বসলেন, কি করো তুমি? আমি কিছু বলার আগেই আমার বাবা বললেন, এই তো এমএ পাস করেছে। আমাদের ফ্যামিলির মেয়েরা চাকরি বাকরি করুক এটা ঠিক পছন্দ নয়। চাকরি করতে যাওয়া মানে সেই বিয়ের বয়স পেরিয়ে যাওয়া, তখন আবার সমস্যা। আপনাদের মতো ভালো ফ্যামিলি পেয়ে গেলে আর কি চাই বলুন তো? বাবার কথা শুনে উনি আমার দিকে তাকিয়ে বললেন, নিজে প্রতিষ্ঠিত না হয়ে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ? আজকালকার মেয়ে তুমি, বিয়ের পিঁড়িতে বসার আগে নিজেকে স্বাবলম্বী কি না এটা ভাবো আগে। বাবা শুনে বললেন, আপনি কি চাকরি করা মেয়ে খুঁজছেন? উনি হাসলেন, বললেন, নিজে একজন মেয়ে, সেই হিসেবে আমি এটাই বলবো, মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করুক। বিয়ে তো আমি করব না, করবে আমার ছেলে। তাই যে মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে সে স্বাবলম্বী হোক। আমি অন্তত এটাই চাই, অন্যের উপর নির্ভর করে আর সারা জীবন বেঁচে থাকাটা পরাধীনতা ছাড়া কিছুই নয়। কথাগুলো শুনে ভালো লেগেছিল। ওনার প্রতি রেসপেক্ট বেড়ে গিয়েছিল সেদিন থেকেই। মনে মনে চেয়েছিলাম এই ভদ্রমহিলার সাথেই আমি যেন আমার সংসারটা করতে পারি। জীবনে এমন একজন মানুষের সহযোগিতা খুব দরকার, যিনি অন্তত মেয়েদেরকে বুঝবেন। এই ঘটনা আজ থেকে 15 বছর আগের। আমি এখন চাকরি করি, একটি সরকারি স্কুলের শিক্ষিকা। ভগবান বোধহয় অন্তরীকক্ষে বসে আমার মনের কথাটা সেদিন শুনেছিলেন। তা না হলে 4 বছর পরে কেন আবার ওনার সাথে সেই সম্পর্ক বাঁধনে বাঁধলেন? জীবনে চলার পথে পথপ্রদর্শক হিসেবে পেয়েও গেলাম ইলা দেবীকে। ইলা দেবীর সাথে আমার সম্পর্কটা মা মেয়ের। 10 বছরের বেশি হয়ে গেল আছি একসাথে। কখনো মনে হয়নি মানুষটা পর। কে বলেছে রক্তের সম্পর্ক ছাড়া আপন হয় না? পরকে আপন করার ক্ষমতা সবটাই ওই মানুষটার থেকে পাওয়া। একদিন আমাকে বলে বসলেন, শম্পা, তুই আগের জন্মে আমার নিজেরই মেয়ে ছিলি, তা না হলে তোকে এত ভালোবাসি কেন বলতো? আমিও হেসেই বলেছিলাম, মামুনি, আপনার মতো ভালো মানুষের সাথে যে থাকবে সে এমনিই ভালো হয়ে যাবে। ভগবান বোধহয় কিছু মানুষকে একদম আলাদা করেই পাঠান। 10 বছর একসঙ্গে থাকতে গিয়ে কখনো দেখিনি কারোর সাথে সামান্য বিষয় নিয়েও ঝামেলা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে আমি হাসি মুখে মানিয়ে নিয়েছেন। যার যখন বিপদ হয়েছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। অত বড় সংসারে সবার সাথেই মানিয়ে নিয়ে চলেছেন। মনের উদারতা না থাকলে এমনটা কখনোই সম্ভব হতো না। প্রথম যেদিন মানুষটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমাকে সকলের সামনে থেকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলেছিলেন, আমি দারুণ খুশি, তোমাকে আমার সহচরী হিসেবে পাবো ভাবিনি, তুমি আমার আর এক মেয়ে। কী বলবো ঠিক বুঝতে পারছিলাম না। এতটা ভালোবাসা দিয়ে কম সময়ে কাছে টেনে নেওয়া এক অসাধারণ ক্ষমতা। বলেছিলাম, এ তো আমার পরম সৌভাগ্য, এই সংসারে এসে আপনাকে পেয়ে আমিও ধন্য। প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম, আপনার কথা শুনে সেদিনই বুঝেছিলাম আপনি একজন ভালো মনের মানুষ। একটা টান আমি সেদিনই অনুভব করেছিলাম। তবে আপনাকে মামুনি বলে ডাকবো। আর হ্যাঁ, তবে আজ থেকে আমাকে তুমি করে নয়, বরং তুই করে ডাকলে আমি বেশি খুশি হব। সেদিন থেকে ইলা দেবীকে মা হিসেবে দেখতাম। উনিও সন্তান স্নেহে জড়িয়ে নিলেন আমাকে। একটা বড় বট গাছের নিচে আশ্রয় পেলে যেমন শান্তি লাভ হয়, তেমনই। জীবনে কার সাথে কখন দেখা হবে সেটা আমরা আগে থেকে কেউ জানতে পারি না। সেদিনে ইলা দেবী পাত্রী দেখতে যদি না আসতেন, তাহলে হয়তো খুব সাধারণ গৃহবধূ হিসেবেই জীবনটা কাটাতে হতো। ছোট থেকেই খুব ইচ্ছে ছিল নিজে প্রতিষ্ঠিত হব, কিন্তু আমাদের রক্ষণশীল পরিবারে মেয়েদের চাকরি করাটাকে ভালো চোখে দেখতেন না বাবা।
বাবা বলতেন, মেয়ে হয়ে আবার চাকরি কী করবে? তখন বাবার কথাই শেষ কথা। কিন্তু ইলা দেবীর কথাগুলো সেদিন ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল আমাকে। মনে মনে ঠিক করি, বাবা যতই বিয়ে দেওয়ার চেষ্টা করুক, নিজের পায়ে না দাঁড়িয়ে কিছুতেই বিয়ে করব না। সে নিয়ে বাবার সাথে কম ঝামেলাও হয়নি। বাবার কথা অগ্রাহ্য করেই বিয়ের চিন্তা থেকে সরে এসে প্রস্তুতি নিতে শুরু করলাম চাকরির। মনের জোর থাকলে কে না সফল হয়। 4 বছর পর সফল হলাম, চাকরিটাও পেয়ে গেলাম। আজ এতদিন পর কলম ধরেছি, তার কারণ হলো এই মামনি, অর্থাৎ ইলা দেবী। মনটা খুব খারাপ আজ। আজ মামনিকে বিদায় দিতে হলো আমাদের সংসার থেকে। নিয়ম এটাই, জায়গা ছাড়তেই হয়। মনটা ভারাক্রান্ত, কোনো কথাই বলতে পারলাম না। হু হু করে চোখ দিয়ে জল আসছিল। মামনির মুখের দিকে তাকাতে পারছিলাম না। আসলে ভালোবাসার মানুষটা একটু দূরে থাকলে ভালোবাসাটা কমে না, শুধু একটু শূন্যতা থাকে। নিজে হাতে যে মানুষটা তিল তিল করে তিলোত্তমা করে তুলেছিল, সেই মানুষটা কাল থেকে আর সংসারে আসবে না। এটা ভাবতে গিয়ে কান্নায় চোখ ভরে উঠেছিল তখন। তবে মামনিকে বলে দিয়েছি, যখনই ইচ্ছে হবে তখনই চলে যাব তোমার কাছে। মামনিও বলেছিল, অবারিত দ্বার, যখন খুশি চলে আসিস। তো জায়গাটা যে আমার হৃদয়ে। পৃথিবীতে কত অলিখিত সম্পর্ক থাকে যার কোনো দলিল নেই। হৃদয়ের দলিলে সে হয়ে যায় চিরদিনের বন্ধু। পরকে আপন করার ক্ষমতা, এ যে অনেক বড় গুণ। এখন মধ্যরাত, ঘড়ির কাঁটা বলছে 12টা 45। আমার 5 বছরের ছেলে বাবার গলা জড়িয়ে ঘুমোচ্ছে। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানকে নিয়ে সুখের সংসার আমার। পুরনো দিনের কথা খুব মনে পড়ছে। বিয়ে ব্যাপারটা বিধাতা পুরুষের হাতে। যার সাথে যা লেখা আছে তার সাথে তাকে গাঁটছড়া বাঁধতে হবে। মামনির ছেলের সাথে আমার আর বিয়েটা হয়নি। দেখতে এসে মামনি বলেও ছিলেন, মেয়েদের চাকরি করাটা খুব দরকার। তুমি চাইলে আমি ছেলেকে রাজি করাবো, আগে চাকরিটা পাও, তারপর বিয়ে। মামনি রাজি থাকলেও মামনির ছেলে রাজি হয়নি। অতদিন ওয়েট করতে রাজি নয় ছেলে, সে কথা মামনি কল করে জানিয়ে দিয়েছিলেন। এর জন্য আমার একটু আক্ষেপ হয়নি। বিয়ে অপেক্ষা স্বাবলম্বী হওয়াটা জরুরি ছিল। আমার বাবা বলেছিলেন, এমন ছেলেকে কেউ হাতছাড়া করে? হাতের লক্ষ্মী তুই নিজেই পায়ে ঠেললি। তবে মা আমাকে সাপোর্ট করেছিল। মা বলেছিল, ও নিজেই লক্ষ্মী হয়ে উঠবে একদিন, দেখবে ভালো ছেলে ঠিক পেয়ে যাবে। সত্যিই তাই, সুমন্তর মতো ছেলে হয় না। হয়তো সরকারি চাকুরি নয়, বেসরকারি, তবে ভালো কোম্পানি। আমাকে ভালোবাসে খুব। যার সাথে সারা জীবন থাকবো, তার থেকে ভালোবাসাটুকু পেলে আর কিছু দরকার পড়ে না। সুমন্তকে বিয়ে করে এই জীবনের বাকি সবটুকু পেয়েই সত্যিই ভরে গেছি। তবে মামনির সাথে পুনরায় যোগাযোগটা একেবারে কাকতালীয়। চাকরি পাওয়ার পর প্রথম যেদিন স্কুলে জয়েন করতে গেলাম, গিয়ে তো আমি অবাক। প্রধান শিক্ষিকা হিসেবে যিনি চেয়ারে বসে আছেন, তিনি আর কেউ নন, তিনি ইলা চৌধুরী। কর্মক্ষেত্রের সংসারে তিনিই প্রধান। শুধু অবাকই হইনি, আমি আনন্দে আত্মহারা। ভাবিনি মানুষটাকে জীবনে আবার ফিরে পাবো। ঈশ্বর হয়তো এটাই চেয়েছিলেন, আমরা যারা চাকরি করি, কর্মক্ষেত্রটাই আমাদের একটা সংসার। এই সংসারে এসেই পেয়েছি মামনিকে। জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়েছে মামনির থেকে, জেনেওছি অনেক কথা। অবসর সময় বসে শুনেছি মামনির জীবনের গল্প। একটা কথা প্রায় বলতে শুনেছি মামনিকে, তুমি ছেলেই হও বা মেয়ে, নিজের যদি রোজগার না থাকে, সমাজ হোক বা সংসার, যতই ঢেলে বেড়ে দাও নিজেকে, তুমি সবসময়ই মূল্যহীন। হাতে টাকা না থাকলে তোমার কোনো দাম নেই, সে তুমি যতই বিশ্ব সুন্দরী বা সুন্দর হও না কেন। আসলে মামনিরও অল্প বয়সে বিয়ে হয়েছিল। শুধুমাত্র নিজের রোজগার ছিল না বলে অনেক কথাই শুনতে হয়েছিল। বিয়ের 1 বছর পর মামনির ছেলে হয়। শাশুড়ি বলতেন, রোজগার তো করো না, ঘরে বসে বসে খাও আর ঘুমো, তুমি বুঝবে কি করে টাকার মূল্য? তারপর জেদ চাপে পড়াশুনো শুরু করে। অনেক বাধা, অনেক প্রতিকূলতা কাটিয়ে অবশেষে সফল। জীবন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে কে বলতে পারে। প্রায় 11 বছরের কর্মক্ষেত্রের সংসারে মামনির থেকে পেয়েছি রাশি রাশি ভালোবাসা।
এই একটিমাত্র মানুষের জন্য জীবনটা নতুন প্রবাহে বইয়ে নিয়ে যেতে পেরেছি। আমি কৃতজ্ঞ মামুনির কাছে। জীবনে এমন একটা চিরদিনের সাথী থাকলে জীবন মধুরময় হয়ে উঠবে। হাজারটা সুগন্ধি রজনীগন্ধা দিয়ে গাঁথা মালায় মামুনি আমার কাছে একটি লাল গোলাপ। একটাই প্রার্থনা, খুব খুব ভালো থাকুক মামুনি। শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।